গতকাল রাত্রে আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 12:30 বেজে গেছিলো, আর শুতে শুতে প্রায় 2। বাড়িতে এসে ওই টুকটাক যা কাজ থাকে সেই সব করতে করতেই একটু টাইম লেগে গেছে। সকালবেলায় উঠে পড়েছি, উঠেই স্নান করে পুজো। খুব সকালে উঠিনি, একটু লেট করে উঠেছি যেহেতু রাত করে শুয়েছি, আর সকাল থেকে উঠেই শুরু হয়ে গেছে আবার কাজ। তো চলুন একটা নতুন ব্লগ আবার শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন সকালবেলা উঠেই কীরকম আবার ঘরের কাজ শুরু হয়ে গেল। মনে হচ্ছে এই কদিন কীরকম ছিলাম, আবার আমার কীরকম একটা রুটিন শুরু হয়ে গেল। তো যাই হোক, গতকাল রাত্রে যখন ফিরেছিলাম খুব উৎসুক হয়ে বাইরেটা দেখছিলাম যে গাছগুলো দেখা যায় কিনা, কিন্তু ভালো করে দেখতে পাচ্ছিলাম না। আর রাত্রেবেলা আর বেরোতেও ইচ্ছে হলো না, তাই সকালবেলা উঠেই গাছের কাছে গেছি যে গাছগুলো কেমন আছে। গাছগুলো জানেন, সব গাছগুলোই অল্প অল্প করে ঝিমিয়ে গেছিলো। এই পাশের গাছগুলো তাও ঠিক ছিল, কিন্তু সব থেকে ক্ষতি হয়েছে আমার পর্চে যেই গাছগুলো আছে, মানে ফ্রন্টিয়ার্ডে যে গাছগুলো আছে সেগুলো একেবারে ঝিমিয়ে গেছিলো। এমনি এবার একটু গড়বড় হয়ে গেছিলো গাছগুলো লাগাতে, তখন থেকেই যেন কীরকম একটা রুগ্ন ছিল গাছগুলো। এতদিন ছিলাম না, তাতে দেখছি আরও বেশি কীরকম জল না পেয়ে একদম ঝিমিয়ে গেছে। আসলে ওগুলো তো ওপরের বারান্দার ওপর আছে, তাই অতটা না জল পেত না। আর যেগুলো বাইরে ছিল মোটামুটি বৃষ্টির জল পাচ্ছিল। 1-2 দিন আমার বন্ধু এসে জল দিয়ে গেছে, সামনেরগুলোও দিয়েছে, কিন্তু সামনেরগুলো অতটা বৃষ্টির জল পায়নি, তাই একটু যেন শুকিয়ে গেছিলো। তো যাই হোক, দেখি আবার ঠিক করতে পারি কিনা। চলুন, সকালের ঠাকুর পুজোটা সারা হয়ে গেছে, এবার ধীরে ধীরে সব কাজ করব। এই 10-11 দিন বেশ কাটলো। মনে হচ্ছে হঠাৎ কোথা থেকে যেন কোথায় চলে এলাম। ঘরে আসার সাথে সাথে কাজের পাহাড় পুরো মাথার ওপর ভেঙে পড়লো। এত চারিদিকে নোংরা হয়ে আছে, এমনকি ঘরের গাছগুলোও দেখছিলাম একটু যেন ড্রাই হয়ে গেছে। আসলে ঘরের গাছেই যা জল দিয়ে গেছিলাম, কাউকে আর জল দিতে বলিনি। ওরাও বুঝতে পারে জানেন, যে ঘরের যারা অ্যাকচুয়ালি ওদের টেক কেয়ার করে তারা যদি ঘরে না থাকে তখন ওরা বুঝতে পারে। অন্য কেউ যতই করুক, ওদের যে পেরেন্টস হয় তারা যদি না থাকে ওরা ঠিক বুঝতে পারে। আর দেখবেন একটু যেন গাছগুলো ঝিমিয়েই যায়। তো যাই হোক, ঘরের গাছ বাইরের গাছ সবই হলো। এবারে এসেছি আমার সবজি গাছগুলো দেখতে, যে দেখি এগুলো কেমন আছে। তো দেখছি অনেকটাই গ্রো করে গেছে জানেন। আর ফ্রিজে তো সেরকম কোনো সবজিপাতি নেই, তাই ভাবলাম আজকে বাগানের সবজি তুলেই মানে কাজ চালাই। ওই একটু ডিম, নিউট্রেলা এসব আছে, এইসব তো করবই। সাথে দেখছি লাল শাকটা অনেকটা বেড়ে গেছে। চলুন কিছু লাল শাক তুলে নিই, আজকে একটু লাল শাক ভাজা করব। আর এই দেখুন কুমড়ো গাছগুলোও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে, পুঁইগুলোও আস্তে আস্তে বাড়ছে। আর এখানে লাল শাকগুলো সব থেকে বড় হয়েছে। পাশে কলমি শাকও কিন্তু বেশ বড় বড়, মানে খাবার মতো হয়ে গেছে দেখুন। আর ধনেপাতাও বেরিয়েছে, যেহেতু ধনেপাতাটা অনেকটাই লেট করে বেরিয়েছে তাই এখনও দেখুন ছোট্ট ছোট্ট হয়ে আছে। তো যাই হোক, আজকে আপাতত লাল শাক তুলি, আবার আগামীকাল কলমি শাক করব। এখন রোজই অল্প অল্প করে এই বাগানের শাক তুলে খাবো। এখানেও একটা কুমড়ো গাছ লাগিয়ে গেছিলাম, পাশে আবার শশা গাছও লাগিয়ে দিয়েছিলাম। এই যেহেতু টবটা অনেকটা বড় আর ডিপ, সেই জন্য। আর এই দিকের এই টবগুলোতে যে গাছগুলো লাগিয়েছিলাম খরগোশে খেয়ে নিয়েছে। ওখানে একটুখানি টমেটো গাছ, লঙ্কা গাছ এসব লাগিয়েছিলাম। লাল শাকগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, পুষ্ট হয়েছে। এগুলোকে এখন ওপর থেকে শুধু ডগাগুলো কেটে নিচ্ছি, পুরোটা তুলব না, কারণ এর ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে। একটু মোটা হোক ডাঁটাগুলো, তখন তুলব পুরো গাছটা। চলুন, আজকের মতো যেটুকু দরকার সেটুকু তোলা হয়ে গেছে। এখনও যা আছে মোটামুটি আরও 2 দিন হয়ে যাবে। আর পাড়া প্রতিবেশীকেও একটু দেবো। এই দেখুন এতগুলো তুলেছি, একটু বেশি করেই তুলেছি, কারণ লাল শাক দেখবেন ভাজলেই একটু যেন কমে যায়, কিন্তু কলমি শাক আবার ভাজলে অনেকটাই থাকে, লাল শাকটাই বেশি কমে যায়।
তো যাই হোক, ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। যদিও খুব একটা নোংরা লেগে নেই, কিন্তু যেহেতু বাইরে লাগানো ছিল মাটির মধ্যে, ভালো করে তো একটু ধুতে হবেই। একটু ভালো করে কচলে কচলে ধুয়ে তারপরে কাটবো। দাঁড়ান, রান্না শুরু করার আগে ঘরের পর্দাগুলো টেনে দিই। আজকে প্রচণ্ড গরম জানেন। এখানে ফিরে এসেও দেখছি একটা ভ্যাপসা গরম। যতদিন ছিলাম অতদিন বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। তাই গাছগুলোর এই অবস্থা। আর এখন দেখুন, মনে হচ্ছে এত গরম পড়েছে একটা ভ্যাপসা, এবার বৃষ্টি হবে। তাই জানলার পর্দাগুলোকে না টেনে দিলাম। ঘরটা খুব গরম হয়ে যাচ্ছে, আর যত গরম হয় এসি তত হু হু করে চলতে থাকে। আমরা আজকে সকালে সেরকমভাবে আর কোনো ব্রেকফাস্ট করিনি। উঠেছি অনেকটা লেটে, চা বিস্কিট খেয়েছি আর একটু ফল টল খেয়ে নিয়েছি। একেবারে তাড়াতাড়ি রান্না করে খেয়ে নেব। খেয়ে দুপুরে একটু রেস্টও নিতে হবে। আজকে না বিকেলে একটু কাজ আছে, বাগানের কাজ। ওই যে বলেছিলাম কিছু গাছ শুকিয়ে গেছে, যেগুলো ঠিক করার সেগুলো ঠিক করে বাকি গাছগুলোকে তুলে দেব। আর তাছাড়া পর্চটা এত নোংরা হয়ে আছে, শুকনো পাতা ফুল সব পড়ে ভীষণ খারাপ লাগছে দেখতে। তাই আজকে বাইরেটা একটু ভালো করে পরিষ্কার করব, মানে সামনের দিকটা। তো একটু মানে তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, তারপরে কাজ শুরু করব। সেই জন্য দেখুন এখানে ঝটপট রান্না বসিয়ে দিচ্ছি। যাবার আগে তো সবজিপাতি সব শেষ করে দিয়ে গেছিলাম। ফ্রিজে শুধু পড়েছিল কয়েকটা ডিম আর দুধ যা থাকে, আর টুকটাক যেসব জিনিস থাকে। সবজিপাতি রান্না করার মতো কিচ্ছু ছিল না, তাই কটা শাক তুলে আনলাম। আর ওই যে ডিম ভরসা বলেছিলাম, কোথাও বেড়াতে যাবার আগেও ডিম আর ফিরে এসেও ডিম, মানে ডিমের ঝোল। আর সাথে তো সয়াবিন আছেই। তো একসাথে এরকম কয়েকটা রান্না করে রেখে দিচ্ছি, যাতে রাত্রে আমাকে রান্না না করতে হয়। কারণ ওই যে বললাম বাগানও একটু পরিষ্কার করতে হবে সামনের দিকে। তাই একদিকে ডাল সেদ্ধ হতে দিলাম, ডিম আর সাথে সয়াবিনও সেদ্ধ হতে দিয়ে দিলাম। সব একসাথে হয়ে গেলে ফটাফট রান্নাটা সেরে নেব। তাছাড়া তো জামা কাপড়ের পাহাড় হয়ে আছে, কত জামা কাপড় কাচতে হবে। আমার তো মনে হচ্ছে দুবারে হবে না, 3-4 বার লাগবে জামা কাপড়গুলো কাচতে। তারপরে তো শুধু কাচা নয়, ফোল্ড করে রাখো, আবার আয়রনও করো। নোংরা জামা কাপড়গুলো কেচে নিই, কেচে এক জায়গায় রেখে দেব। তারপরে আস্তে আস্তে সব করব। একসাথে করতে গেলে না অসুস্থ হয়ে যাব। এক তো এতদিন ধরে ঘুরে এলাম, তারপরে ঘরের এসেই দেখছেন কাজের পুরো পাহাড় ভেঙে পড়েছে। চারিদিকে ঘর দরজা অবস্থা হয়ে আছে যে কি বলবো। আসলে গাছপালা থাকলে দেখবেন, গাছপালা থাকলে দেখতে সুন্দর তো লাগে, বাট শুকিয়ে সেই পাতা ফুলগুলো পড়লে সেগুলো যদি সময় সময় পরিষ্কার না করি, ভীষণ নোংরা লাগে দেখতে। চলুন, লাল শাকটা কাটা হয়ে গেছে, এবার ঝট করে বসিয়ে দিই। এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কচি শাক ঘরের তো, একদম মানে একটু ঢাকা দিলে 1 মিনিটেই রেডি হয়ে যাবে। এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে শাকটা দিয়ে একটু সেদ্ধ করে নেব প্রথমে। তারপর এর মধ্যে নামানোর আগে একটুখানি জাস্ট চিনি দেব সামান্য, আর অল্প একটু পোস্ত ছড়িয়ে নামিয়ে নেব। অন্যান্যবার একটু বাদাম দিই, আজকে আর বাদাম দিতে ইচ্ছে হলো না। যতটা শর্টে সারা যায় আর কি রান্নাটা। শাকটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে একটু জল বেরিয়ে যায়, সেই জলেই সেদ্ধ হয়ে যাবে। চলুন, 1-2 মিনিট হয়ে গেছে, দেখছি শাকটাও মোটামুটি দেখুন জল বেরিয়ে ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আর বেশি সেদ্ধ করব না, একেবারে ঘেটে গেলে আর ভালো লাগে না খেতে। এবারে একটুখানি সামান্য নামানোর আগে চিনি দিয়ে দেব, আর একটু ওপর থেকে পোস্ত ছড়িয়ে দেব। এই লাল শাক, পুনকো শাক, এগুলো দেখবেন একটু পোস্ত ছড়িয়ে খেতে বেশ ভালো লাগে। বাদাম দিলে তো আরও ভালো লাগে। তারপরে ওই যে বললাম, আর আজকে আর কিছু এক্সট্রা করতে ইচ্ছে করছে না। তো চলুন, লাল শাক রেডি হয়ে গেছে। ওই আর কি, সামনের পাতে একটু শাক বা ভাজা থাকলে ভালো লাগে। শুধু ডিমের ঝোল বা সয়াবিনের তরকারি দিয়ে নাও ভালো লাগতে পারে। আসলে দুটো তরকারি করব, 2 বেলার, 1 বেলাতে তো হবে না, তাই 2 বেলার করব। তো সেই কারণেই একটু শাক ভাজা করলাম সামনের পাতে খাবার। আর এখানে দেখুন ডিমের তরকারির জন্য যা যা লাগবে মোটামুটি কেটে নিয়েছি, সবই এখানে রেডি করে নিয়েছি, শুধু আলুটা বাকি আছে। আর একটু ছোট ছোট করে কেটে আলু দেবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বড় বড় দেবো না আজকে। খুব
খুব তাড়াহুড়ো করছি, ভালো লাগছে না জানেন। এতদিন পর ফিরে না ঘরের কাজগুলো করছি ঠিকই, কিন্তু এই রান্না বান্না করতে একদমই ইচ্ছে করছে না। মনে হচ্ছে এই 10-11 দিনে রান্নার অভ্যেসটাই চলে গেছে। তো যাই হোক, এখানে পাতলা করে মানে হালকা পাতলা করে একটু নিউট্রেলার তরকারি করব। ফিরে এসে না ওখানে এত রিচ খাওয়া হয়েছে, তো তাই বাড়িতে ফিরে একটুখানি হালকা রান্না করারই চেষ্টা করছি। শুধু একটু পাতলা করে ডিমের ঝোল করব, আর এই নিউট্রেলার তরকারিটাও একটু হালকা করে করব। আর ডিমগুলো বেশ অনেকগুলো দিয়ে দিয়েছি, হ্যাঁ যদি রয়ে যায় কালকেও হয়ে যাবে। তো যাই হোক, এক সাইডে আমি ভাতটাও বসিয়ে দিলাম, আর এদিকে দেখুন ডালটাও হয়ে এসেছে। খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি, ভালো লাগছে না আর দাঁড়িয়ে থাকতে। তাছাড়া একটু খিদেও পেয়ে গেছে, গুবলুও খেয়েছে, যেহেতু বাড়িতে সেরকম কিছু নেই, ও টুকটাক যা খেয়েছে ওর খিদে পেয়ে গেছে। সমানে এসে বলছে রান্না হয়েছে কিনা, তাই আমিও একটু তাড়াহুড়ো করছি। এখানে নিউট্রেলার জন্য আলুটা আর নিউট্রেলাটা ভেজে তুলে নিয়েছি, তারপরে মশলাটা রেডি করছি। মশলার মধ্যে ওই রুটিন মশলা, আদা থাকে, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এখানে আলুটা ভাজা হয়ে যেতে টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিই, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। টমেটোটা ভাজা বা সেদ্ধ হয়ে যাবার পর এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, মানে রুটিন মশলা। এরপরে এর সাথে সাথে নুন আর চিনিটাও অ্যাড করে দিলাম। নুন আর চিনি দিয়ে ভালো করে কষালে তেলটা খুব তাড়াতাড়ি ছেড়ে বেরিয়ে আসে, বেশ ভালো একটা রঙও আসে তরকারির। তো যাই হোক, এখানে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে যে নিউট্রেলাটা ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেব। তারপরে নিউট্রেলা, আলু সব একসাথে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে বেশ অনেকটা জল দিয়ে দেবো। ওই যে বললাম একটু হালকা পাতলা করেই করব। এমনিও নিউট্রেলার তরকারিটা না আমাদের বাড়িতে একটু হালকাই হয়, এরকম নিরামিষভাবে। যদিও এটা খেতে জানেন আমার খুব একটা ভালো লাগে না, আমি একদমই এই নিউট্রেলার তরকারিটা খেতে পারি না, তাই আমার জন্য একটা অন্য কিছু করতেই হয়। সেই জন্যই ডিমের ঝোলটা করেছি, কারণ নিউট্রেলার তরকারি আমি খাবো না। আমার নিউট্রেলার তরকারি সবসময় একটু পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে খেতে ভালো লাগে, যেটা আমার বাপের বাড়িতে এটা হতো। কিন্তু আমার শ্বশুর বাড়িতে এরকম নিরামিষই খায় বলে আমাকে নিরামিষই বানাতে হয়, কারণ এরা এটা খেয়েই অভ্যস্ত। নিউট্রেলার তরকারিটা বসিয়ে দিয়েছি, ওটা যতক্ষণে হচ্ছে এখানে ডিমের ঝোলের জন্য যা যা মশলা লাগবে রেডি করে নিচ্ছি। আদা তো বাটাই আছে, আর এখানে আদা কিছুটা রয়ে গেছিলো, সেটা আমি ডিপ ফ্রিজে রেখে চলে গেছিলাম, তো সেটাই কাজে লেগে গেছে, আদা আর বাটতে হয়নি। আর এখানে শুধু একটু রসুন থেতো করে নিলাম। চলুন এবার ডিমটাকে ভেজে নিই। যখন অনেক দিনের জন্য দেশে যাই ফ্রিজটাকে পুরো পরিষ্কার করে যেতে হয়, কিন্তু তাও দেখেছি আদা, টমেটো এগুলো রয়ে যায়। তখন আমি কি করি, আদার পেস্ট বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে চলে যাই। এমনকি টমেটো পিউরির বানিয়েও আমি এরকম যে আইস বক্সগুলো আছে না, আইস বক্সের মধ্যে, আইস বক্স না, যে এটাতে আইস ট্রে যেগুলো হয় আর কি আইস বানানোর জন্য, সেই আইস ট্রের মধ্যে না আমি ওরকম আদা আর টমেটো পিউরি রেখে চলে যাই। বাড়ি ফিরে না আর দেখবেন এইসব খুঁটুর খুঁটুর কাজগুলো একদম করতে ইচ্ছা করে না, আদা বাটা, টমেটো বাটা। তখন যদি এগুলো রেডি থাকে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর বাড়ি ফিরে দেখবেন রান্না তখন করতেও ইচ্ছে করে না, তাই এগুলো রেডি থাকলে খুব সুবিধে হয়। তো যাই হোক, সয়াবিনের তরকারিটা রেডি হয়ে গেছে, এবারে ডিমের তরকারিটাও বসিয়ে দিচ্ছি। ওইদিকে তো দেখলেনি ডিমটা ভেজে ভালো করে তুলে নিয়েছি, এবারে আলুটা ভাজছি। আলুটাকেও দেখুন আজকে সরু সরু করে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চলুন, আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবারে বাকি মশলা কষিয়ে ডিমের ঝোলটাকেও বসিয়ে দিই। বাড়িতে কোনো শাকসবজি না থাকলে এই সয়াবিন আর ডিমই ভরসা জানেন, এমনকি মাছ মাংসও নেই। আজকের দিনটা তো আর কোথাও যাব না, খুব টায়ার্ড লাগছে, বাড়িতেও অনেক কাজ আছে, সকাল থেকে টুকটাক কাজ করতে করতে একটু ক্লান্তও হয়ে গেছি। আর ওই যে বললাম বিকেলে বাগানটা পরিষ্কার করতেই হবে, কারণ বাড়ির সামনে শুকনো পাতা, তারপরে শুকনো ফুল এরকম নোংরা হয়ে থাকলে না খুব বাজে লাগে দেখতে, তাই ওইটা না পরিষ্কার করলেই নয়। সেই জন্য আজকে আর বাজার করতে যাব না, মোটামুটি আজকাল কিছু একটা দিয়ে চালিয়ে দেবো। আগামীকাল বিকেলে একটু সবজি বাজার, মাছের বাজার এসবগুলো করে আনবো। এখানে দেখলেনি তেলের মধ্যে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে যেতে টমেটোটা দিয়ে টমেটোটা ভালো করে ভেজে এর মধ্যে মশলা দিয়ে দিলাম। ওই আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই। এরকম ডিমের ঝোল, মাংসের ঝোলটা যদি বেশ লাল লাল হয় ভালো লাগে।
তো যাই হোক, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে যে ডিম আর আলুটা তুলে রেখেছিলাম ভেজে, সেটাও অ্যাড করে দিলাম। এবার এই মশলার সাথে একটু বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। যত কষানো হয় তত টেস্ট যেন আরও বাড়ে। আসলে রসুন আর আদাটা একটু ভালো করে না ভাজা হলে, একটু কষা হলে ঝোলের টেস্টটা ভালো আসে না, কাঁচা কাঁচা লাগে। এখানে ডিমগুলোকেও একটু দেখুন খুন্তি দিয়ে আমি চিড়ে দিচ্ছি, যাতে মশলার টেস্ট বা নুনটা ভালো করে ঢোকে। এবারে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দেব। ওই যে বললাম, এটা দুবেলারই করব, আর পাতলা করে করব, যাতে একদম ভাতে দেবার সাথে সাথে ঝোল কোন দিকে গড়িয়ে যায় দেখতে না পাই। চলুন, ডিমের ঝোলও রেডি। দুপুরের মতো যা যা রান্নার সব রেডি হয়ে গেছে। এখন বাজে বিকেল 5টা মতো। বাইরে রোদ একদম খাঁ করছে, তবুও আমি তাড়াতাড়ি চলে এসেছি। ওই যে বললাম, এত নোংরা হয়ে আছে, আর হাতে কাজ, তারপরে আবার নোংরা, এগুলো যদি থাকে আমার আর ঘুম হয় না। তাই ভাবলাম না, একটু তাড়াতাড়ি পরিষ্কার করি। চারিদিকে যা যা আছে সব মোটামুটি নামিয়ে, বিশেষ করে এই ডোরম্যাটগুলো, এগুলো নইলে ভিজে যাবে, একটু জল দিয়ে ধুতেও হবে চারিদিকে। আসলে ফুলগুলো কি হয়, শুকিয়ে তো যায়, সেগুলো আবার চিটেও যায়, ভালো করে জল দিয়ে না ধুলে না যেতে চায় না। যেই গাছগুলো শুকিয়ে গেছে আগে সেগুলো সরিয়ে দিই। শুকনো গাছ থাকলে দেখতে একদম ভালো লাগে না, ভীষণ জায়গাটা মানে নোংরাও লাগে, আর একটা যেন কীরকম নেগেটিভ ভাইবস আসে। সেই জন্য আমি ভাবলাম এখানে শুকনো যে গাছগুলো আছে, এই যে দেখুন পুরো গাছগুলো মরে গেছে, শুকিয়ে গেছে। আসলে পেছন দিকে ওই দিকটায় বোধহয় জল পাইনি, একদমই জল পাইনি। তা না হলে ঘাসে যে স্প্রিংকলার থাকে, সেই স্প্রিংকলারও টাইম চলে, সেটা থেকেও খানিকটা জল পেয়ে যায়, কিন্তু ওই দিকের গাছগুলো একদমই পাইনি, তাই মরে গেছে। তো এখানে গাছগুলোকে সরিয়ে ভালো করে আমি ব্লোয়ার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধোয়ার আগে একটু দেখবেন ঝাঁটা দিয়ে দিলে ধুলো ময়লাটা চলে যায়, বসে যায় না জলের মধ্যে। তাই ভালো করে ব্লোয়ার চালিয়ে আগে পরিষ্কার করে দিলাম। খুব ঝড় বৃষ্টিও হয়েছে শুনেছিলাম, তাই চারিদিকে এত ধুলো আর নোংরা হয়েছে যে চেয়ার টেবিলগুলোও একদম যাতা অবস্থা। তাই ভাবলাম জল দিয়ে এই ফ্লোরটার সাথে সাথে চেয়ার টেবিলগুলোকেও একটু ভালো করে ধুয়ে দেবো। আর এইবারে জানেন সামার এসেছে, এবারে কিন্তু আমার এই যে বাইরের যে জানলা, কাঁচের দরজা এগুলো থাকে, এগুলো আমি পরিষ্কার করি ভালো করে জল দিয়ে বা মুছে। এইবারে কিন্তু সেটাও হয়নি। একের পর এক এমন কাজ এসে যাচ্ছে, জানি না কেন এত ব্যস্ত হয়ে গেছি এইবারের সামারটায়, বুঝতেই পারছি না কিভাবে টাইম চলে যাচ্ছে, কত কাজ পেন্ডিং আছে। সামার শেষ হতে যাবে, তখন আমার এই কাজগুলো এবার করতে হবে। আসলে পুরো উইন্টারে এত স্নো হয়, স্নোস্টর্ম হয়, জানলার মধ্যে বরফ জমে একদম একটা সেই ধুলোর একটা ছোপ পড়ে যায়। সেটাই সামারে না ভালো করে জল দিয়ে ক্লিন করি বা মুছে ক্লিন করি, কিন্তু এখনও সেটা করা হয়নি। তাই ভেতর থেকে যখন বাইরেটা দেখি পুরো ঝাপসা লাগে, মানে জানলাটা কাঁচটা নোংরা হয়ে আছে সেটা বোঝা যায়। এখানে যে সারি সারি দিয়ে ফুলের টবগুলো রেখেছি, ভাবতে পারবেন না কি পরিমাণ এর মধ্যে ঝুল হয়েছে। একটা টবের থেকে আর একটাতে পুরো ঝুলে ভর্তি হয়ে গেছে। একটা একটা করে ঝুলগুলোকে সরিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ক্লিন করলাম। ঝুল ধুলো এইসবগুলো না মানে ভীষণ নোংরা করে দেয় চারিদিকটা, মানে নোংরা তো হয়, দেখতেও আরও বাজে লাগে। তো যাই হোক, এখন জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি, ধুলো নোংরা ঝুল যা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। এবার একটু শুকিয়ে যেতে একে একে জিনিসগুলো রাখবো। এই গাছটা না নিচে নামানো ছিল, আর জল পাইনি। তারপরে আবার রোদে গাছের পাতাগুলো দেখুন পুরো হলুদ হয়ে গেছে। আসলে ন্যাস্টামশিয়া গাছটা না মানে একদম কাঠখোট্টা রোদে রাখা চলে না, একটুখানি যেখানে রোদ ছায়া থাকবে সেই জায়গাতে রাখলে বেশি ভালো গ্রো করে। এখানে আর একটা ন্যাস্টামশিয়ার গাছ লাগিয়ে গেছিলাম, এই যে টবটায় দেখুন কীরকম দাগ হয়ে গেছে। জল দিয়ে ওঠাচ্ছি, দাগটা কিছুতেই যাচ্ছে না, কীরকম একটা সেই যেন মরচে পড়ার দাগ হয়ে গেছে মনে হচ্ছে, জানি না মাটিটাতে কি মেশানো আছে। আর এখানে যে গাছগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকেও তুলে ফেলে দিচ্ছি। টবগুলোতে যা মাটি আছে সেইভাবেই থাকবে, যদি কোনো গাছ মানে সবজি গাছ লাগাতে পারি তো লাগিয়ে দেব, তা না হলে পরের বছরের জন্যই রাখা থাক। এই মাটিগুলো খুব একটা ভালো না, এবারে যে মাটিটা কিনে এনেছিলাম আমি একদমই ভালো ছিল না। ওই যে বলেছিলাম একদম গার্ডেন সয়েল দিয়ে দিয়েছিলাম,
ফলে গাছগুলো দেখছিলাম পুরো মরে মরে যাচ্ছিল। তো যাই হোক, কিছু বেঁচেছে, কিছু মরে গেছে, আর ভুল হয়ে গেছে, আর তো কিছু করার নেই। এই ভুল থেকেই শিখতে হবে, পরের বছর আর এই মাটিটা কিনে আনবো না। পরের বছর যেরকম পটিং মিক্স আনি কস্কো থেকে, সেই রকমই নিয়ে আসবো। তো যাই হোক, এখানে ফ্লোরটা শুকিয়ে গেছে। এখন যে ডোরম্যাটগুলো মানে একটু ঝেড়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো আবার জায়গা মতো পেতে দিচ্ছি। এখন একটু দেখতে যেন মনে হচ্ছে ভালো লাগছে। এই জায়গাটাও একটু নোংরা হয়ে গেছে। ওই যে টবগুলো রেখেছিলাম, মাটি পড়েছে, আসা যাওয়ার পথটা একটু ভালো করে পরিষ্কার করে দিই জল দিয়ে। আর এইখানে যে দাগটা হয়েছে, কিছুভাবে ওঠাতে পারছি না। এরকম জলের ফোর্স দিয়েও দেখুন যাচ্ছে না দাগটা। জানি না, আস্তে আস্তে বৃষ্টির জলে যদি যায়। আর এইখানের গাছটা দেখুন কি অবস্থা, পাতাগুলো শুকিয়ে জল পায়নি, আর রোদে একদম ড্রাই হয়ে গেছে। চলুন এবার গাছগুলোতে এবার জল দিয়ে দিই। পুরো পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। আগেই জল দিয়ে দিলে না জায়গাটা ভিজে যাবে আর পরিষ্কার করা যাবে না, তাই আমি আগে জল দিইনি। একেবারে পরিষ্কার হয়ে গেছে, এবারে সব জল দিচ্ছি। ওপরের যে টবগুলো ছিল, এগুলোর তো, এই গাছগুলোর তো আরও খারাপ অবস্থা, একদমই জল পাইনি। যে বন্ধু জল দিতে এসছে সে বোধহয় নাগাল পায়নি, সেও জল দিতে পারেনি। আর আসলে এরকম একটা মানে ল্যাডার না হলে না এগুলোতে জল দেওয়া যায় না। আর যেরকম স্প্রিংকলার হয় জল দেওয়ার জন্য, সেটাও আমার কাছে নেই। সেই জন্য এইভাবেই আমি ল্যাডারে করে উঠে তারপরে জল দিই। তো ও কী করে দেবে, সেই জন্য হয়তো দিতে পারেনি। তো একেবারেই ড্রাই হয়ে গেছে। ওগুলোতেও একটু দিয়ে দিলাম, দেখি ঠিক হয় কি না। আশা করি, মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। আর এই দেখুন, পরিষ্কার করার পর এখন কত ভালো লাগছে। এই জন্যই আমার দুপুরের ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না, মনে হচ্ছিল কখন আমি সব পরিষ্কার করব। ব্যাস, এবার গাছগুলো একটু ঠিকঠাক হয়ে গেলেই মনটা শান্তি হবে। আর এখানে দেখুন, এখানে যে আমি ম্যান্ডেভিলাটা লাগিয়েছিলাম, সেটা পুরো ঢেকে গেছে এর মধ্যে। বাড়ির সামনে রাস্তাটায় এরকম একটা গাছ লাগিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। ন্যাস্টামশিয়াটা দেখুন লতিয়ে কি সুন্দর উঠছে, কতটা লতানো হয়ে গেছে। এখানে দেয়াল পেয়েছে তো, তাই লতিয়ে উঠছে। এসএফওতে গিয়ে দেখছিলাম জায়গায় জায়গায়, পাহাড়ে পাহাড়ে পুরো আগাছার মতোই গাছগুলো ছড়িয়ে আছে। মানে আগাছার মতোই চারিদিকে একদম ভর্তি হয়ে গেছে। তো এখানে আমরা কত যত্ন করে লাগাই আর দাম দিয়ে কিনি বীজগুলো, ওখানে দেখছি পুরো আগাছার মতো বাড়ছে। তো যাই হোক, বাগানের কাজ সারা হয়ে গেছে। এবারে চলে এসেছি জামা কাপড় কাচতে। সকালে 2 দফা কাচা হয়েছে, তারপরে আর সময় হয়নি। এখন যেগুলো সব কাচা হয়ে গেছে ড্রায়ারে দিয়ে দিচ্ছি। আরও কিছু আছে এই দেখুন বাস্কেটে, এবার সেগুলোও কাচতে দেবো। এখন দফায় দফায় কাচা চলবে, কারণ জামা কাপড় না কাচলে এবার ঘরে পরবো কি। ওয়াশারটা খালি করে ড্রায়ারে দিয়ে আবার ওয়াশারে কিছু জামা কাপড় দিয়ে দিলাম। ব্যাস, এই লটটা দিলেই মোটামুটি কাজ শেষ। মানে সকাল থেকে 4 দফায় কাচা চললো। একবার কেচে নিলে এবারে আস্তে আস্তে টুকটুক করে হাতে যখন সময় পাবো ফোল্ড করে নেব। কাচাটা হয়ে গেলে না জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে যাবে, নইলে নোংরা জামা কাপড় পরে থাকলে না একদমই ভালো লাগে না। চলুন, অনেকটা কাজ সারা হয়ে গেছে জানেন। আজকে ঠিকই করে রেখেছিলাম, এই কাজগুলো আমাকে কমপ্লিট করতেই হবে। একবার যদি রেখে দিই না কাজ, পরে আর করতে ইচ্ছা করে না। আজ করব কাল করব করে কাজ রয়েই যায়। তাই এসেই আগে জামা কাপড় কাচা আর পরিষ্কারের যা কাজ ছিল করে নিয়েছি। তারপরে সন্ধেবেলায় একটু স্নান করলাম ভালো করে, ড্রেস চেঞ্জ করে এখন এসেছি সন্ধে দিতে। চলুন, সন্ধে দেওয়া হয়ে গেছে। সারা দিনে এক নিঃশ্বাসে কাজ সারলাম, আর হাতে এখন কোনো কাজ নেই। ডিনারও বানানো আছে। এবার বসে একটুখানি টিভি দেখব বা একটুখানি বসে রিল্যাক্স করব। আর ভালো লাগছে না জানেন, সকাল থেকে এত কাজের মধ্যে ছিলাম, আর এখন মনে হচ্ছে বডিটা ছেড়ে দিয়েছে। তো যাই হোক, ভাবছি সাথে সাথে ব্লগটাও শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো বাই বাই।